প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি ঔপন্যাসিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের নবম পর্ব নিয়ে আলোচনা করব। এই আলোচনায় যাওয়ার আগে আমরা অষ্টম পর্বের মধ্যে দেখেছিলাম যে কোনির দাদা কমল পালের মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যুর মধ্যে দিয়ে অষ্টম পর্ব শেষ হয়েছিল এবং কোনির ওপরে পুরো সংসারের দায়িত্ব এসে পড়েছিল। সংসারের প্রতিটি মানুষের ভরণ পোষণের দায়িত্ব, তাদের দেখাশোনার দায়িত্ব সবকিছু কোনির ওপরে এসে পড়ে এবং কোনির জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। কোনি নিজেকে এই নবম পর্বের মধ্যে আমরা দেখব যে কোনি নিজেকে একজন দক্ষ সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সংসারের দায়িত্ব কিন্তু নিপুণভাবে পালন করে গেছে। তাহলে চলো আমরা চলে যাই নবম পর্বের আলোচনায়। রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটি তুলে সে কোনির দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ি খিদ্দা, আর আমি পাচ্ছি না, মাথা ফাটিয়ে দেব তোর, মরে যা তুই, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। খিদ্দা, আমি আর পারবো না। তাহলে এখানে দেখতে পাচ্ছি নবম পর্বের প্রথমে যে কোনিকে অত্যন্ত কঠোরভাবে সে ক্ষিতীশ সিংহ কোনিকে অত্যন্ত কঠোরভাবে প্র্যাকটিস করাচ্ছে এবং সেই প্র্যাকটিস যাতে যথাযথভাবে হয় সেই জন্য সে নিষ্ঠুর হতে বা কঠোর হতেও কিন্তু পিছপা হচ্ছে না। সে সেই জন্য যখন কোনি বলছে যে আমি আর পারছি না, মানে অনেকক্ষণ ধরে সে প্র্যাকটিস করিয়েই চলেছে, যার জন্য সে যখন বলছে কোনি যে আমি আর পারছি না, তখন ক্ষিতীশ সিংহ তাকে একটা ঢিল ছুঁড়ে কোনির দিকে ফেলেছে। আর তারপরে কোনি যখন এগিয়ে আসছে, তখন পাড়ের দিকে এগিয়ে আসছে, তখন একটা মালির ঘরের গায়ে দাঁড় করানো ছিল একটা সরু লগা, সেটা নিয়ে ওই ক্ষিতীশ সিংহ এগিয়ে যাচ্ছে তাকে মারবার জন্য। আর মালি মানে তোমরা জানো যে বাগানের যে যারা পরিচর্যা করে তাদের মালি বলা হয়। আর বাঁশের লগা হলো বাঁশের আগার যে সরু অংশ, তাকে বলা হয় বাঁশের লগা। সেটা মালির ঘরের পাশে ছিল। খিদ্দা সেটাকে নিয়ে কোনির দিকে তেড়ে যাচ্ছে। ক্ষিতীশ রেলিং টোপকে ছুটে গিয়ে লগাটা আনলো। কোনি পাড়ের কাছে এগিয়ে এসেছে। ক্ষিতীশ দু হাতে লগাটা তুলে জলে আঘাত করলো। কোনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়লো। আবার সে লগাটা দু হাতে উঁচু করে জলে আঘাত করলো। তাহলে লগাটা সে মালির ঘরের কাছ থেকে নিয়ে আসলো, দিয়ে কোনির মুখের হাত তিনেক সামনে গিয়ে লগাটাকে জলের মধ্যে ফেললো। আবার তুলে নিয়ে আবার জলের মধ্যে আঘাত করলো। মাথা ভেঙে দেবো, জল থেকে উঠবি তো মরে যাবি, এখনো 200 মিটার বাকি। মানে ওর যতটা গন্তব্য পথ, এই পথের এখনো 200 মিটার বাকি রয়েছে প্র্যাকটিসের। সেই জন্য ওই প্র্যাকটিসটা যতক্ষণ না সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত ওকে ক্ষিতীশ সিংহ উপরে উঠতে দেবে না। কোনি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের পিছন দিকে এগোতেই ক্ষিতীশ লগা তুলে পাড় ধরে ছুটল। কোনি থমকে গিয়ে প্ল্যাটফর্মে কিনার ধরে উঁকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পাড় থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। তাহলে কোনি জল থেকে উঠবার জন্য পশ্চিম দিকের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের পিছন দিকে এগোতেই ক্ষিতীশও ওই দিকে, মানে ক্ষিতীশ পূর্ব দিকে দাঁড়িয়েছিল, সেখান থেকে সে পশ্চিম দিকে ছুটলো। আর কোনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনারায় চুপ করে দাঁড়িয়ে রইল, উঁকি মারল। কিন্তু ক্ষিতীশ সিংহ প্ল্যাটফর্মে উঠতে পারছিল না, কেননা তোমরা জানো যে কোনো পুলে যে ডাইভিং যে বোর্ড, যেখানে প্ল্যাটফর্ম বলছে যেটাকে, সেই প্ল্যাটফর্মটা কিন্তু একদম ধারে থাকে না। যারা সাঁতার কাটে তারা কিন্তু ওই প্ল্যাটফর্মে গিয়ে উঠতে পারে, তারা উঠে জলে ঝাঁপাচ্ছে, কিন্তু পাড় থেকে উঠে প্ল্যাটফর্মে যাওয়ার কোনো সেতু থাকে না। যারা জলের মধ্যে নামছে তারা প্ল্যাটফর্মে যেতে পারছে, কিন্তু
পাড় থেকে সরাসরি কোনো সেতু নেই বলে ক্ষিতিশ সিংহ কিন্তু প্ল্যাটফর্মে উঠতে গিয়ে পারছে না, সে মানে ওইদিকে দৌড়চ্ছে কিন্তু ও উপরে উঠতে পারছে না, কোনো সেতু নেই বলে। খিদ্দা খিদ্দা আমায় এ বেলা ছেড়ে দাও, ও বেলা আমি পুষিয়ে দেব। কোনি ফোঁপাচ্ছে, তাহলে ফুপিয়ে ফুপিয়ে কোনি কাঁদছে, বলছে যে আমি পরের বেলা, মানে ও তো দুবেলাই প্র্যাকটিস করে, আমি বিকেল বেলায় এই যতটুকু সাঁতার আমার বাকি রয়েছে সেটা আমি পুষিয়ে দেবো, আজকে আমায় ছেড়ে দাও। কোনো কথা আমি শুনতে চাই না, আমার রুটিন অনুযায়ী কাজ চাই, যতক্ষণ না কাজ পাচ্ছি আজ তোকে উঠতে দেব না। তাহলে একটা নির্দিষ্ট সময়কে তাদের মেনে চলতেই হবে। সেই জন্য মানে যতটুকু তার সময় ধার্য রয়েছে, যেটুকু পথ তাকে যেতে হবে সেইটুকু তাকে পার হতেই হবে। তাই বলছে যে কোনো কথা আমি শুনতে চাই না, মানে সে একদম রুটিন মাফিক কাজ করতেই অভ্যস্ত, খুব সিস্টেমেটিক্যালি সে কাজ করে। প্ল্যাটফর্ম ধরা, দু হাতের মধ্যে মুখটা গুঁজে কোনি কাঁদছে, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে ও কেঁদে যাচ্ছে কিন্তু আর সাঁতার কাটতে পারছে না, তার প্রচন্ড পরিশ্রম হয়েছে। আর এদিকে ও লগা নিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাঁশের লগা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকে কিছুতেই জলে উঠতে দেবে না। ক্ষিতিশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে, মানে শক্ত কঠিন মুখ করে সে দাঁড়িয়ে রয়েছে। সকাল 9টা বেজে গেছে, কমল দিঘির জলে আর কেউ নেই এখন, বেঞ্চগুলোয় অনেকেই বসে, কমল দিঘির ভেতরের পথ দিয়ে পথিকের আনাগোনা, তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতিশের দিকে, কেউ কেউ দাঁড়িয়েও পড়ছে। তাহলে অনেকে, মানে জলের মধ্যে কেউ নেই, জল থেকে সবাই উঠে পড়েছে, কিন্তু পাড়ে অনেক মানুষই দাঁড়িয়ে রয়েছে এবং তারা সকলে কৌতূহল ভরে অনেকেই ওই মানে নজর দিচ্ছে, দেখছে যে কি ঘটনা ঘটছে। কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পথিকেরা যারা ওই পাড়ের মধ্যে বসেছিল তারা সকলে দেখছে। কোনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূর্বের প্ল্যাটফর্মের দিকে, ক্ষিতিশের লগা হাতে পাড় ধরে পূর্ব দিকে হাঁটছে। বিশ্বাস নেই, হয়তো ওপারে পৌঁছে কোনি জল থেকে উঠে পড়তে পারে। তাহলে পশ্চিম দিকে প্ল্যাটফর্ম থেকে যখন উঠতে পারলো না, কোনি তখন সাঁতরে পূর্ব দিকে প্ল্যাটফর্মে যাচ্ছে এবং তখন আবার ও ক্ষিতিশও পূর্ব দিকে যাচ্ছে। যদি আবার কোনি পূর্ব দিকে প্ল্যাটফর্মে থেকে উঠে পড়ে তাহলে দুটো প্ল্যাটফর্ম দুদিকে রয়েছে জলের মধ্যে। কোনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে, এটা হয়ে গেল। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে, মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে, তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতিশ বিড় করে আপন মনে বকে যাচ্ছে, জানি রে জানি কষ্ট হচ্ছে, হাত পা খুলে খুলে আসছে, কলজে ফেটে যাচ্ছে, জাপ জাপ, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা, তুই জানিস খিদে যখন থাবা মারে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কেমন লাগে, তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস, ফাইট কোনি ফাইট। তাহলে এখানে দেখো যে একদিকে যেমন কঠোরভাবে শাসন করছে, তাকে কঠোরভাবে প্র্যাকটিস করিয়ে চলেছে, অনেকটা মানে সে বদ্ধপরিকর, সে দৃঢ় প্রতিজ্ঞ যে কোনিকে সে একজন বিখ্যাত সাঁতারু করে তুলবেই, সেই জন্য সে এতটা কঠোর হচ্ছে, নিষ্ঠুর হচ্ছে। অপরদিকে সে কিন্তু কোনির জন্য বেদনার্ত, কিন্তু সেটা সে মুখে প্রকাশ করছে না, মনে মনে বলছে যে আমি জানি যে তোর এখন কিরকম শরীরের অবস্থা, হাত পা হয়তো তাকে ছেড়ে দিচ্ছে, তার হাত পা ছেড়ে দিচ্ছে, কলজে ফেটে যাচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু তবুও তোকে সেই সমস্ত কষ্ট ঠেলে ঠেলে এগিয়ে যেতে হবে এবং ফাইট কোনি ফাইট কথাটা এখানে ক্ষিতিশ সিংহ বলেছে, কিন্তু মনে মনে বলেছে। এর কারণ, এই কথাটা তাৎপর্য কি? এই কথাটা তাৎপর্য হলো যে কোনি কিন্তু খুবই দরিদ্র পরিবারের মেয়ে এবং সে জানে যে খিদের জ্বালা কতখানি, এবং খিদের জ্বালা যন্ত্রণা সে জানে বলেই সে কিন্তু তার বাড়ির পরিস্থিতির কথা জানে বলেই কিন্তু সে জানে যে পরিশ্রম করতে হলে কতটা যন্ত্রণা ভোগ করতে হয় এবং সেই যন্ত্রণাকে অতিক্রম করেই তাকে এগিয়ে যেতে হবে। আগেও একবার বলে
বলেছিল যে যন্ত্রণার পাঁচিলকে অতিক্রম করতে হবে, অর্থাৎ যন্ত্রণা, কষ্ট, পরিশ্রম করলে যন্ত্রণাটা আসবেই এবং সেই যন্ত্রণাটাকে কিন্তু অতিক্রম করে গেলে তবেই সফলতা আসবে, এবং যখন সফলতা আসবে তখন কিন্তু সমস্ত কষ্ট তার দূরে সরে যাবে। এবং তাই সমস্ত রকম প্রতিকূলতা, সমস্ত রকমের যন্ত্রণা, হ্যাঁ, সমস্ত রকম দারিদ্রতা, সবকিছুর বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হবে। সেই জন্য এই ফাইট কথাটা বলেছে। আর এখানে ফাইট কিভাবে, ফাইট হচ্ছে যে তার প্র্যাকটিস, তার ট্রেনিং, তার অধ্যাবসায়, তার সাধনা, এটাই হলো তার ফাইট করার হাতিয়ার আর কি। তার এখানে অধ্যাবসায়টাই হলো একটা বড় জিনিস, সেটাই বলা হয়েছে। এরপরে চলে আসি, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কাম অন কোনি, জোর লাগা, আরো জোরে। তাহলে বলছে যে সে মনে মনেই বলছে যে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, অর্থাৎ লোহাকে যখন পিটানো হয় তখন সে ইস্পাতে তৈরি হয়। সেই রকম কোনিকেও অনেক প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে ইস্পাতের মতো করে তুলতে হবে, এবং সেই জন্য যন্ত্রণাটাকে বুঝতে হবে এবং কর্মের মাধ্যমেই সে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, সেটাই বলা হয়েছে। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কোনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা, বলে যা কোনি, খিদ্দা তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে, কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে। অর্থাৎ বলছে যে ট্রেনিং করার মাধ্যমে নিজেকে ইস্পাতের মতো করে তুলতে হবে। আর যন্ত্রণাকে এখানে চ্যালেঞ্জ জানাতে বলছে, যন্ত্রণাকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে বলছে কোনিকে যে তুই যন্ত্রণাকে বল যে দেখি আমাকে কাঁদাতে পারি কিনা, অর্থাৎ যন্ত্রণা যত পারুক তাকে দিয়ে যাক, তাকে কাঁদিয়ে যাক, তাকে যন্ত্রণায় একেবারে কষ্ট, যন্ত্রণা এগুলো তাকে যতই দেওয়া হোক না কেন, যতই তাকে ভয় দেখানো হোক না কেন, কিন্তু সবকিছু প্রতিকূলতাকে কোনি কিন্তু তার অধ্যাবসায়ের মাধ্যমে ওভারকাম করতে পারবে, সেটাই এখানে বলা হয়েছে। আর খিদ্দাকে সে যত খুশি কটু কথা বলে না কেন, তুমি শয়তান, তোমাকে চিড়ে খাবো ইত্যাদি যতই কটু কথা বলা হোক না কেন, সে যেন তাকে চ্যালেঞ্জ জানাতে পারে। যন্ত্রণাকে যেরকম ভাবে চ্যালেঞ্জ করতে পারবে, খিদ্দাকেও কটু কথা বললেও কিন্তু সে কিন্তু যেন তাকে চ্যালেঞ্জ করতে পারে। মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক, মূর্খের দল সব, ঘন্টাখানেক আরামে হাত পা ছুঁড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং তাহলে যে সমস্ত বিশেষত জুপিটার ক্লাবের যারা, তারা তো ওকে পাগল বলছিল ক্ষিতিশ সিংহকে, তারা মনে মনে ভাবছিল যে ক্ষিতিশ সিংহ এত বেশি ওকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছে, বা যারা ধারে বসে ছিল তারাও তো কৌতূহলী, যে সমস্ত জনগণরা তারাও তাকে পাগল বলেই ভাবছিল। ভাবছে ক্ষিতিশ সিংহ বলছে যে আমাকে পাগল বলছে বলুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যা জুপিটার ক্লাবের যে ট্রেনাররা, তারা সুইমারদের মাত্র ঘন্টাখানেক হাত পা ছুড়িয়ে দিয়ে প্র্যাকটিস করিয়ে বলছে যে এইভাবে চ্যাম্পিয়ন তৈরি করবে, কিন্তু এইভাবে কখনো চ্যাম্পিয়ন তৈরি করা যায় না, কারণ চ্যাম্পিয়ন তৈরি করতে হলে অনেক বেশি সাধনা, অনেক বেশি সময় ধরে জলে থাকতে হবে, সমস্ত যন্ত্রণাকে উপলব্ধি করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য আসবে। শুধু ওই ঘন্টাখানেক 1-1.5 ঘন্টা হাত পা ছুড়িয়ে দিলাম, দিয়ে বললো যে আমাদের চ্যাম্পিয়ন তৈরি করব, কিন্তু এইভাবে চ্যাম্পিয়ন করা যায় না। এই সমস্ত কথাগুলো একবার জুপিটার ক্লাবে বলতো বলেই সে সকলে চক্ষুশূল হয়ে উঠেছিল, কিন্তু কারণ সেই রকম ভাবে পরিশ্রম কেউই করতে চাইতো না, এবং এটাই হলো কথা। ট্রেনিং ট্রেনিং এ যত বেশি ট্রেনিং দিতে পারবে তত বেশি সে আরো বেশি ধারালো হয়ে উঠতে পারবে, আরো বেশি নিপুণ হয়ে উঠতে পারবে।
আরো 50 মিটার এখনো যেতে হবে, শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীর, যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটা চাকতি মাত্র, ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। তাহলে বলছে যে আরো 50 মিটার তোকে যেতে হবে, হ্যাঁ, এবং শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, অর্থাৎ ভোঁতা ছুরিকে যখন ঘষা হয়, ঘষে ঘষে তাকে শান দেওয়া হয়, তখন তো সে ধারালো হয়ে ওঠে। সেরকমই কোনি কিন্তু যখন প্রথম দিকে সাঁতার কাটতে শুরু করেছিল কিদ্দার কাছে, তখন কিন্তু শুধুমাত্র সেই সাঁতারটাই জানতো, কিন্তু সাঁতারের চ্যাম্পিয়ন হবার কোনো মানে কোয়ালিটি তার মধ্যে ছিল না। এবং সে তো সেই একবার রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে গিয়ে সে একদম পিছনে একদম শেষে পৌঁছেছিল, যার জন্য তার মধ্যে সেরকম ছিল না কোনো গুণ মানে চ্যাম্পিয়ন সাঁতারু হবার। কিন্তু এতদিন প্র্যাকটিসের মাধ্যমে সে আস্তে আস্তে এক চ্যাম্পিয়ন সাঁতারু হবার পথে অনেকটা অগ্রসর হতে পেরেছে। এবং যার জন্য বলছে যে যন্ত্রণায়, এবং সেই যে যন্ত্রণাটা সে সমানে ভোগ করতে করতে নিজেকে সে সানিয়ে তুলেছে। দেখবি তখন বলছে যে শরীরই তোকে অবাক করে তুলে দেবে, যে এই যে আমার এই যে শরীর সেটা কিরকম ভাবে মানে তাকেই অবাক করে তুলবে, এবং কিরকম যা অসম্ভব বলে একসময় মনে হচ্ছিল সেটাই ওই শরীরটাকে সম্ভব করে করে দেখিয়ে দেবে। ওই তার তো নিজের শরীরটা দিয়েই সেই অসম্ভব কাজটাকে সে সম্ভব করে তুলতে পারবে। আর বলছে সোনার মেডেল ফেডেল কিছু নয়, ওগুলো একটা চাকতি, ওগুলোর মধ্যে আসল কথা হলো মানুষ পারে, সব পারে। এই কথার তাৎপর্য হলো যে কোনি প্রতি ক্ষিতিশ সিংহ একদিকে যেমন কঠোর আচরণ করেছে, অপর দিকে তার জন্য কিন্তু অত্যন্ত বেদনার্থ হয়েছে। এবং আমরা দেখতে পাই যে ক্ষিতিশ সিংহ কিন্তু আদর্শবান এক পুরুষ, এবং সে ভিন্ন দৃষ্টি সম্পন্ন, যার দৃষ্টিভঙ্গির সঙ্গে অন্য ট্রেনারদের দৃষ্টিভঙ্গির কিন্তু কোনো মিল হয় না। আর তিনি আদর্শবান কেন না, কোনো মানে শর্টকাটের মাধ্যমে, কোনো ছল চাতুরির মাধ্যমে সে সাফল্য পেতে চায় না, সে চায় পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেতে। এবং যার জন্য সে কোনিকে বলেছে যে ওই মেডেলগুলো কিন্তু শুধুমাত্র একটা চাকতি মাত্র। কেননা ওই মেডেলগুলো যখন চ্যাম্পিয়নরা পাচ্ছে তখন কিন্তু সেই তারা যে কতটা সাধনার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, কতটা ত্যাগ শিকারের মধ্যে দিয়ে, কতটা পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারই নিদর্শন হলো ওই চাকতিগুলো। হ্যাঁ, যেটা বলছে যে সেই চাকতিগুলোর কোনো মূল্য নেই, কিন্তু সেই যখন মেডেলগুলো পাচ্ছে, মেডেল পাওয়ার মধ্যে দিয়ে মানে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে যে তারা একসময়, এই চ্যাম্পিয়নরা একসময় কতটা পরিশ্রম করেছিল, কতটা ত্যাগ স্বীকার করেছিল, যার জন্য এই মেডেলগুলো একসময় মানে তারা পেয়েছে, তারা সাফল্য লাভ করতে পেরেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাধনার ইতিহাসের নিদর্শনই হলো বা তার প্রমাণই হলো এই চাকতিগুলো। হ্যাঁ, বা সেটাই হলো এইটার মূল তাৎপর্য। এরপরে বলেছে যে মানুষ পারে, সব পারে, অর্থাৎ মানুষ চেষ্টা করলে সবই পারে, মানে সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে, এবং সমস্ত কিছু যেগুলো আজ মনে হচ্ছে যে অবাস্তব সেগুলো কিন্তু বাস্তব হয়ে উঠতে পারে। কোনি সাঁতার শেষ করে 2 হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো, 2 চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করলো। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এটা কোনির লগ বুক, প্রতি বেলার ট্রেনিং এর কাজের ও সময়ের হিসাব ছাড়াও খাওয়ার, ওজনের, নারীর স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিন স্তর পরীক্ষার, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের তালিকাও তাতে লেখা রয়েছে।
তাহলে কোনি সাঁতার এরপরে শেষ করে 2 হাতে হাঁপাচ্ছে, মানে যতটা তার পথ অতিক্রম করার কথা সেটা শেষ করেছে, দিয়ে হাঁপাচ্ছে সে। এবং সে তখন ক্ষিতীশের দিকে তাকালো এবং ক্ষিতীশের ওপর তার প্রচন্ড এখানে রাগ প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, কারণ অন্য দিনের থেকে অনেক বেশি যন্ত্রণা সেদিন সে ভোগ করেছে, তার জন্য একটা ঘৃণা, আক্রোশ এইগুলো তার চোখের মধ্যে রয়েছে, মানে ক্ষিতার উপরে সে প্রচন্ড রেগে গেছে। সেটা ক্ষিতীশ লক্ষ্য করলো। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে একটা মোটা খাতা খুলে বসলো, যেটাকে বলছে লগ বুক। লগ বুক মানে হচ্ছে যেখানে সমস্ত রুটিন, ডেলি রুটিন যেগুলো লেখা থাকে, এবং প্রতি বেলার ট্রেনিং এর কাজের সময় ও হিসাবের কাজের ও সময়ের হিসাব ছাড়াও খাওয়ার, ওজনের, নারীর স্পন্দনে, মানে সমস্ত কিছু, কতক্ষণ ট্রেনিং করলো, কত সময় ধরে কতটা পথ সে অতিক্রম করছে, কতটা এগোতে বেশি পাচ্ছে কম সময়, সেগুলো তো লেখা আছে। তাছাড়া তার রক্তের হিমোগ্লোবিনের স্তর, আয়রন, ভিটামিন, সমস্ত রকম পরীক্ষায় সবকিছুই এখানে লেখা রয়েছে। তাহলে দেখা যায় যে সে একজন প্রকৃতপক্ষে একজন মানে সফল ট্রেনার বলতে পারি, কারণ সে মানে শুধু যে তাকে দিয়ে পরিশ্রম করিয়ে যাচ্ছে তা নয়, এবং তার সব দিকেরই খেয়াল সে রাখছে। হ্যাঁ, সেই জন্য সে মানে তার শরীরেরও খেয়াল সে রেখেছে। লগ বুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলো কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বললো না। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটারে তালা খুলতে হয়। দোকান ঝাঁট দিয়ে, কাউন্টার মুছে, কুঁজোয় জল তুলে তাকে 5 মাস খাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে, তখন ঘন্টা 2 ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপেলে যেতে হয়। সাঁতার থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কোনি মাইনে পায় 40 টাকা। তাহলে সে 40 টাকার বদলে সে কি কি কাজ করে, প্রজাপতিতে যায় এবং তার কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং সেইগুলো হচ্ছে তার ডেলি রুটিন, যেটা তোমরা কিন্তু ভালো করে লার্ন করবে, ভালো করে পড়বে। আজ কোনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী তাকে নিজেই দোকান খুলেছে। পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই। তাহলে ওর এমনি দেরি হয়ে গেছে, একে তো সাঁতার কাটতে অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য বাড়িতেও গেল না, খাওয়া হলো না, এবং সে সোজা মানে ক্ষিতীশের বাড়িতে খাবার ব্যবস্থা ছিল, সেখানে সে খেলো না, এবং সোজা সে চলে গেল ওই প্রজাপতিতে। এবং সেখানে গিয়ে দেখলো যে সেখানে দোকান খুলে ফেলেছে লীলাবতী, এবং ভারী শাটারটা পাশের একটা ছেলেকে দিয়ে, দোকানের একটা ছেলেকে দিয়ে সেই রোলার শাটারটা তুলিয়ে দিয়েছে। এবং যখন সে ঘরে ঢুকছে তখন ও বলছে যে তুমি বেরিয়ে যাও এখান থেকে। লীলাবতী ওকে বার করে দিচ্ছে, এবং কারণ সে হচ্ছে কর্মযোগী মানুষ, এবং সে কোনো রকম ভুল ত্রুটি বা কোনো রকম গাফিলতি সে সহ্য করতে চায় না। কেননা লীলাবতীও এখানে অনেক কষ্ট করে এই প্রজাপতি দোকানটাকে দাঁড় করিয়েছে, এবং যার জন্য কোনো রকমের মানে সে ভুল ত্রুটি, সে তার নিজের জায়গায় ঠিকই রয়েছে, তারও তো একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে যে প্রজাপতিকে দাঁড় করানোর, এবং যার জন্য সে বলছে যে এখান থেকে বেরিয়ে যাও। এরপরে আছে ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আশায় লীলাবতী আর কিছু বলল না। কোনি একে একে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে এবং খিদে তখন সে ঝাপসা দেখছে, পা টলছে, তার খুব ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। একবার সে ভয় ভয় লীলাবতীকে বলল, বৌদি একটু বাড়ি যাব। তাহলে কোনি কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কেননা সে বুঝতে পেরেছে যে সে তো খুব দরিদ্র পরিবারের মেয়ে, সেই জন্য সে মানে অর্থের মূল্য সে বোঝে।
দেখো, কোনি কিন্তু অত্যন্ত ভদ্র সভ্য একটা মেয়ে। সে যে যখন তাকে বলল যে বেরিয়ে যেতে, সে কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে এবং নিজের কাজগুলো ঠিক মতো করে গেল। তার বসার জন্য একটা জায়গা পর্যন্ত নেই, যার জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়েই সে ঘুমোচ্ছে এবং সে এত ক্লান্ত হয়ে পড়েছে যে বিশ্রামের জন্য একবার বলল যে আমি কি বাড়ি যাব, সে জিজ্ঞাসা করলো, কারণ সে জানে যে তার পরিবারের অবস্থার কথা এবং সে সেই জন্য একবারও বলেনি যে তার সাঁতার কাটতে গিয়ে দেরি হয়ে গেছে বা কোন রকম অজুহাতই সে দেয়নি। সে চুপ করে সমস্ত কিছুই সহ্য করেছে। সেই জন্য সে নীরবে দাঁড়িয়ে রয়েছে, কারণ সে তো মানে অর্থের মূল্য জানে, সে জানে যে তার পরিবারের কিরকম দুরবস্থা, সেই জন্য সে চুপ করে রয়েছে। বিরাট একটা মোটা খাতার ওপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল না। কারণ লীলাবতী তো অনেক কষ্ট করে দোকান দাঁড় করিয়েছে, সে কোন রকম ত্রুটি সহ্য করবে না, যার জন্য সে না বলে দিল। কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। তার এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কেন এই লাইনটা না, সে জানে যে তার বাড়ির অশোচনীয় অবস্থার কথা, তাদের আর্থিক দুরবস্থার কথা। তাই যে 40 টাকা যা পেত সেটাও যদি সে না পায়, তাহলে তো তাদের না খেতে পেয়ে মরে যাওয়ার মতনই অবস্থা হবে। ওদিকে ক্ষিতীশ বড় একটি থলে হাতে অ্যাপেলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকানে ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়ার নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাঁট। ছাঁট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3 কিলো করে কেনে। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে। তাহলে এখানে দেখো, ক্ষিতীশও কিন্তু এখন সংসারের জন্য অর্থ রোজগারের পথে নেমেছে। সে কি করছে না, তার মানে 3টে দোকানে যে মানে টেলারিং এর দোকান, সেখান থেকে ছাঁট জোগাড় করছে। ছাঁট জোগাড় করে সেগুলো লন্ড্রিতে গিয়ে দিয়ে আসছে। লন্ড্রির লোকেরা কি করে না, সেই ছাঁটগুলো দিয়ে সমান মাপে কাপড় টুকরো করে ওই যে কাপড়গুলো ওরা মানে কাচতে পাঠায় তার সঙ্গে ওই কাপড় দিয়ে বেঁধে রাখে। কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। সেই এই ছাঁট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে কেটে ক্ষিতীশকে সেগুলো বিক্রি করতে হয়। আর লন্ড্রিগুলো সেটা কিনে নেয়। ডেলি ওরা 3 কিলো করে, দৈনিক 3 কিলো করে কেনে। তাতে ক্ষিতীশের 6-7 টাকা করে লাভ হয়। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাঁট ভর্তি থলে নিয়ে কনিদের ঘরের দরজায় হাজির হলো। কনির মা বেরিয়ে আসতে সে ঝাঁঝিয়ে উঠল। কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কেন, রোজ যেমন সময় ঘুমোয়? জড়সড় হয়ে কনির মা বলল। ঠিক বলছো। ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন? তাহলে দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো, কখন কনি ঘুমিয়েছে? না বাবা, আপনার কাছে মিছে বলবো না। কাল রাতে কনি যাত্রা শুনতে গেছিল, রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। থলেটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রেখো আজই, কাল সকালে কনির হাতে দিয়ে ক্লাবে পাঠিও। তাহলে ওই যে ছাঁটগুলো সমান করে কাটতে দেয় কনির মাকে এবং কনির হাত দিয়ে তার মা সেটা আবার ক্লাবে পাঠিয়ে দেয়। তো এরপরে যখন একটা সময় এসে বললো যে কনি কখন ঘুমিয়েছে, তা ওর মা প্রথমে বলতে চাইছিল না, তারপরে বললো যে হ্যাঁ, ও একটা সময় এসে শুয়েছে, কারণ সে যাত্রা শুনতে গিয়েছিল। 5টা টাকা কনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্য তোমাকে কড়া হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস। সিদ্ধিলাভ করতে হলে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করতে হবে। বহু ছোটখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিং এর সময় বিশ্রাম নষ্ট করে নয়, ওগুলো তোমায় বুঝতে হবে। তাহলে বলছে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ যে সিদ্ধিলাভ করতে হলে সন্ন্যাসীর মতনই জীবন যাপন করতে হবে। লাইনটার অর্থ
অর্থ হলো যে আমাদের যে কোনো লক্ষ্যে পৌঁছতে হলে সে খেলাই হোক, পড়াশোনাই হোক, বা যে কোনো অ্যাক্টিভিটিসই হোক না কেন, যে কোনো বিষয় হোক না কেন, যদি আমাদের লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি সাধনা করতে হবে এবং নিজের লক্ষ্যটাকে সবসময় স্থির রাখতে হবে এবং আমার নিজের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আমরা যেন ভ্রষ্ট না হয়ে যাই, কোন রকম প্রলোভনে আমরা যেন পিছলে না যাই। কারণ যে কোনো ধরো আন্তর্জাতিক মানের যে খেলাগুলো, সেই সমস্ত খেলাগুলোতে চ্যাম্পিয়ন হতে হলে মানে যে খেলোয়াড়দের অনেক বেশি মানে পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এবং পরিশ্রমটাকেই এখানে সাধনার সামিল। সেই পরিশ্রমটাই এটা সাধনার মতো। এখানে সন্ন্যাসীদের মতো ধ্যান করার কথা বলা হচ্ছে না, এখানে সন্ন্যাসীদের মতো নির্লিপ্ত জীবনযাপনের কথা বলা হয়েছে। তারা সবকিছু প্রলোভন থেকে কিন্তু নিজেদের জয় করতে পেরেছে। এখানেও ঠিক তেমনই বলছে যে কোনো প্রলোভনে পা পিছলে চলবে না, বা কোনো কিছু মানে নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। যতক্ষণ না নিজের লক্ষ্যতে আমরা পৌঁছতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিশ্রম, অধ্যবসায় এগুলো চালিয়েই যেতে হবে। আর হলো যে আমরা ধরো মানে খেলোয়াড়দের সামনে সাফল্যটা দেখি, কিন্তু তার পেছনে যে তাদের কতটা পরিশ্রম রয়েছে সেটা আমরা দেখতে পাই না। কিন্তু এই সাধনা তারা করেছে বলেই কিন্তু একসময় এই সাধনাটা দিনের পর দিন করেছে বলেই কিন্তু আজ তারা সাফল্য লাভ করতে পেরেছে। এক্ষেত্রে দেখো কোনি কিন্তু সামান্য একটা বিষয়, যে কোনি একটা যাত্রা দেখতে গেছে, রাত্রে ঘুমোতে পারেনি, বা ঘুমোতে পারেনি না, অনেক রাতে এসে ঘুমিয়েছে, কিন্তু তার এফেক্টটা কি হলো না, পরের দিনে সমস্ত কাজই তার পণ্ড হয়ে গেল। সে সাঁতারও ঠিক যতটা পথ যেতে হয় রুটিন মাফিক ততটা সাঁতার কাটতে পারছিল না, অনেক মানে চিৎকার চেঁচামেচি করে শেষ পর্যন্ত কাটলো, তাতে রাগও হয়ে গেল এবং শেষ পর্যন্ত তারপরে আবার লীলাবতীর ওখানে গেল, সেখানেও দেরি হয়ে গেল, তার জন্য লীলাবতীরও রাগ হয়ে গেল, নিজের কাজটাও ঠিকঠাক মতো হলো না। তাহলে সব দিকেই তার একটা মানে কাজগুলো ঠিক মতো হলো না, সামান্য একটা কারণের জন্য। তাই বলছে যে তোমাকে ট্রেনিং, তাই বলছে যে যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন ট্রেনিং এর সময় বিশ্রাম নষ্ট করে নয়, মানে বিশ্রামের যে সময় সেই সময় বিশ্রাম, যে কাজটা যখন সেই কাজটা ঠিক তখনই করতে হবে। তাই বিশ্রামের সময় নষ্ট যাতে না হয়ে যায়, কিন্তু সেটা তোমায় বুঝতে হবে। অর্থাৎ তুমি তো মা, তোমাকেই কিন্তু সে যদি পিছলে যায়, সে যদি কোনো বিপদগামী হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু বিপদগামী ঠিক হয়নি, কিন্তু তার সময় নষ্ট করার কথা বলা হয়েছে, তাহলে কিন্তু তোমাকেই সেই ভুলটা সংশোধন করতে হবে এবং তার জন্য যদি তোমাকে মা হিসেবে কঠোর হতে হয়, তাহলে কিন্তু তোমাকে কঠোরও হতে হবে। হ্যাঁ, সেই কথাটাই এখানে ক্ষিতিশ সিংহ বোঝাতে চেয়েছে। বাড়ি ফিরে ক্ষিতিশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে, তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করলো, কোনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু বসতে দিইনি, দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল, আজ ওকে খুব খাটিয়েছি, তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ, ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। তাহলে লীলাবতী বলছে যে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল, বসার জায়গা ছিল না, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ইত্যাদি নানা রকম অভিযোগ করছে। তো বলছে যে তুমি তো, লীলাবতী বলছে যে ক্ষিতিশ বলছে যে আমি ওকে দিয়ে খুব খাটিয়েছি, কিন্তু তাতে লীলাবতী বলছে তাতে আমার কি লাভ আছে? অর্থাৎ তারা যে সাধনাটা করছে সেটা ক্ষিতিশ সিংহ বলো বা কোনি, কিন্তু তাতে কিন্তু লীলাবতীর সেদিকে কোনো সহানুভূতি নেই, মানে লীলাবতীর সে ব্যাপারে তার কোনো নজর নেই, কারণ তারও একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে লীলাবতীর, যে প্রজাপতিকে দাঁড় করানো, এবং সেই কাজেই সে তার নির্দিষ্ট লক্ষ্য পূরণের যখন অসুবিধে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কোনি ঠিক মতো আসতে পারছে না, সময় দিতে পারছে না, তখন সেই হিসেবে সে বলছে এবং বলছে যে তুমি তো 5,000 টাকা বিষ্ণুধরের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসে আমাকে সেই পয়সাটা বাঁচিয়ে যেমন দিয়েছো, তেমনি অন্য দিক দিয়ে করে নিচ্ছ। অন্য দিক দিয়ে বলতে এখানে কোনির খাওয়ার কথাই এখানে বলা হয়েছে। তখন ক্ষিতিশ সিংহ বলছে যে আমি তো তার বদলে 50 টাকা করে মাসে দিচ্ছি।
রোজ দুধ, ডিম, মধু মাসে 50 টাকায় কি হয়? ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়লো। তা লীলাবতী বলছে যে তার কোনির জন্য রোজ দুধ, ডিম, মধু টধু এই সমস্ত লাগছে, তা 50 টাকাতে কি হয়? ক্ষিতীশ আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই দেখে সে তাড়াতাড়ি উঠে গেল। ঘরে এসে দেখে কোনি মেঝে অকাতরে ঘুমোচ্ছে, বালিশের বদলে দুটো হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে কোনি নড়ে উঠে আরো গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে, বিড় করে কি যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়লো শোনার জন্য। দাদা? হ্যাঁ। একটা পাতলা হাসি কোনির মুখে ছাড়িয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিলে? দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব, ফিস ফিস করে ক্ষিতীশ বলল। আরো অনেক জায়গায় আমরা যাব, বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গায়। তারপরে তুই যাবি দিল্লি, বোম্বাই, মাদ্রাজ, তারপরে যাবি আরো দূরে টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। অর্থাৎ কোনিকে নিয়ে যে সমস্ত স্বপ্নগুলো ক্ষিতীশ সিংহ এতদিন দেখে চলেছিল সেগুলো কোনির অজান্তে সে ক্ষিতীশ সিংহ সেই সমস্ত কথাগুলোই বলছে। অর্থাৎ তার নিজের যে স্বপ্নগুলো ভেতরে রয়েছে, কোনিকে নিয়ে যে স্বপ্নগুলো সে দেখছে সেই সমস্ত কথাই সে এখানে বলছে। এবং কোনি তাকে ভেবেছে যে তার দাদা এসে হয়তো মাথায় হাত বোলাচ্ছে, এবং সেটা তখন বলছে হ্যাঁ তোকে নিয়ে আমি চিড়িয়াখানায় যাব, এবং তারপরে কলকাতার মধ্যে নানা জায়গা দেখাবো, এবং তারপরে তুই বিদেশেও যাবি, বিভিন্ন দেশের মধ্যে খেলা, তারপরে বিদেশে নানা জায়গায় তুই খেলতে যাবি, এবং তুই একজন চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারবি, এরকম ভাবে বলছে। আসলে এখানে দেখো কোনির সঙ্গে খিদ্দার কিন্তু একটা দাদা এবং ভাইয়ের সম্পর্ক তৈরি হয়েছে, তাদের একটা ভ্রাতৃত্বের সম্পর্ক এক্ষেত্রে তৈরি হয়েছে। এই যে আপাত কঠোর এবং খুব কঠিন স্বভাবের, খুব স্পষ্ট বক্তা, রুক্ষ স্বভাবের যে ক্ষিতীশ সিংহ, তার মধ্যে কিন্তু একটা কোমল নরম স্বভাবের মানুষ লুকিয়েছিল, তারই প্রকাশ এখানে পাওয়া যাচ্ছে এই কথাগুলোর মধ্যে দিয়ে। অর্থাৎ তার দাদা নেই ক্ষিতীশ সিংহ, তার দাদা নেই কোনির দাদা না থাকলেও কিন্তু ক্ষিতীশ সিংহর সঙ্গে তার একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে, এবং যার জন্য তার সন্তান সম যে শিষ্যা কোনি, তার প্রতি তার যে মানে অগাধ ভালোবাসা, এবং সেটাই এই লাইনগুলোর মধ্যে দিয়ে তার অপার স্নেহ, সেটাই এই লাইনগুলোর মধ্যে দিয়ে প্রকাশ। ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কোনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতীশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরো কষ্ট দেব রে, আরো দেব। তাহলে বলছে ঘুমের মধ্যেই কোনি বলছে যে মানে দাদার কাছে অভিযোগ করছে যে খিদ্দা আমাকে খুব কষ্ট দেয়, আমাকে অনেক বেশি পরিশ্রম করায়, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি, মানে দাদাকে কথা দিয়েছিল যে সে চ্যাম্পিয়ন হয়ে দেখাবে, আমি তোমাকে কিন্তু ঠিক মেডেল এনে দেব। তাই তখন ক্ষিতীশ সিংহ বলছে যে আমি তোকে আরো বেশি কষ্ট দেব। রবিবার প্রজাপতি বন্ধ থাকে, সেদিন কোনির ট্রেনিং এর ছুটি। ক্ষিতীশের কাঁধে ঝুলছে থলি, তাতে আছে কাগজের মোড়কের রুটি, আলু ছেঁচকি, গুড়, ডিম সেদ্ধ আর কলা। তাহলে রবিবার এরকমই একটা দিন যেদিন প্রজাপতিও বন্ধ রয়েছে, মানে সুতরাং তাদের কোনো কাজ নেই, আর ট্রেনিংও নেই, সাঁতারও নেই, সুতরাং তারা দুজনেরই ছুটি। তারা দুজনে চিড়িয়াখানা বেড়াতে গেছে এবং সঙ্গে করে কিছু খাবার নিয়ে গেছে। ওরা দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানায় ঘন্টা 3 ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো বার করে বলল, জল খাওয়াটাই মুশকিল হবে, ওয়াটার বটলটা আনলে হতো। তাহলে ওরা দেখো এখানে চিড়িয়াখানায় বেড়াতে গেছে। অর্থাৎ ক্ষিতীশ সিংহ মানে আগে একবার বলেছিল যে শুধুমাত্র ট্রেনিং দিলে হবে না, তাদের একটা মানসিক ভাবেও তাকে তৈরি করতে হবে, ট্রেনার যে সাঁতারুকে, অর্থাৎ তাদের মানে মানসিক গঠনের প্রয়োজন রয়েছে। সেই জন্য যে কোনির দাদা কথা দিয়েছিল চিড়িয়াখানায় কুমির দেখাবে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি যেহেতু
সেই জন্য যেহেতু কনির ভালো লাগবে সেই জন্য ওকে নিয়ে সাঁতারের চিড়িয়াখানায় বেড়াতে গেছে এবং সেখানে তারা জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছে। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে হইচই করে হাজির হলো, সঙ্গে 4 জন টিচার, 2 জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো। ওরা গোল করে খেতে বসেছে। কনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চিবোচ্ছে। তাই একটু পরে দেখলো যে ওখানে একজন স্কুল থেকে 30 জন মেয়ে এসেছে, তাদের সঙ্গে 4 জন টিচারও এসেছে এবং দারোয়ান এসেছে খাবারের ঝুড়ি নিয়ে। কনি ওদের দিকে লক্ষ্য করছে। খিদা, ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে, দেখ তাহলে। কনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতীশ দেখলো কনি তাকে কিছু বলতেই তিনি কনিকে আপাদমস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাইতে কনি অপ্রতিভ হয়ে ফিরে এলো। দিল না তো? তাহলে আমরা দেখছি যে কনি জল চাইলো, কিন্তু সেই টিচার যে মানে জলের কাছে দাঁড়িয়েছিল সে কিন্তু একটা মানে এমন একটা আপাদমস্তক কনিকে দেখলো, যে কি একটা উত্তর দিল, হয়তো ইংরেজিতেই উত্তর দিয়েছে, যার জন্য ও বুঝতেই পারেনি এবং কিছুটা অপ্রস্তুত হয়ে আর কি, অপ্রস্তুত হয়ে সে ফিরে চলে এলো। মানে একটু সামান্য জল হয়ে যায়। সে একজন স্কুলের টিচার, সে একজন শিক্ষিকা, কিন্তু একটা মানুষ জল চাইলে সেও জল দিতে অস্বীকার করছে। কনির মুখ থমথমে, শুধু বলল, বড় লোকদের মেয়েদের স্কুল, তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতুকের সুরে বলল, বড় লোকরা গরিবদের ঘেন্না করে। তাহলে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এবং তার একটা তাৎপর্য রয়েছে। অর্থাৎ এখানে মানে কনি কিন্তু বয়সে অনেক ছোট, কিন্তু তাহলেও সে বুঝতে পারছে ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য আমাদের দেশে রয়েছে। অর্থাৎ যারা ধনী শ্রেণী তারা পয়সা অর্থ সঞ্চয় করতে করতে একদম ধনী থেকে আরো ধনীতর হয়ে যাচ্ছে, আর যারা দরিদ্র, যারা দিন আনে দিন খায়, যে দিন আনে দিন খায়, এবং সেই সমস্ত মানুষরা গরিব থেকে গরিব মানে আরো বেশি দরিদ্র থেকে আরো দরিদ্র হয়ে উঠেছে। তাহলে এই যে ধন বৈষম্য সেটা কিন্তু অতটুকু মেয়ে কনি তারও মাথায় ঢুকেছে এবং সেও বুঝতে পারছে যে বড় লোকরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতীশ এবার একটু অবাক হলো, এইসব ধারণা এইটুকু কনির মাথায় ঢুকলো কি করে? তোকে কে বললো বড় লোকরা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল, টাকা থাকলেই সবাই খাতির করে। তাহলে এটা একটা নির্মম সত্য কথা যে মানুষ শিক্ষিত হোক, মানুষকে তো সবাই মানে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, যদি অশিক্ষিতও হয় তাহলেও যদি প্রচুর অর্থবান হয়ে ওঠে তাহলেও কিন্তু তাকে মানুষ মানে মানে সম্মান করে চলে, তাকে সমীহ করে চলে, কেননা তার কাছে টাকার জোর রয়েছে। তাই বলছে যে টাকা থাকলেই সবাই তাকে খাতির করে। মানে এতটুকু যে মানে মেয়ে, তারও মানে তার যে পরিবারের পরিস্থিতি, তার যে মানে দারিদ্রতা, তার যে মানে শোচনীয় অবস্থা, সেটা কিন্তু তাকে কঠিন বাস্তবকে বুঝিয়ে দিয়েছে। এই যে রূঢ় কথা, নির্মম সত্য কথা, সেটা কিন্তু এই মানে পরিস্থিতি তাকে বুঝিয়েছে। চল জল খেয়ে আসি কল থেকে। ওরা 2-4 পা এগিয়েছে, তখনই একটি মেয়ে শুনুন শুনুন বলতে বলতে ছুটে এলো, হাতে জল ভরা গ্লাস, প্লাস্টিকের 2টো গ্লাস। ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনেই চিনতে পারলো জলের গ্লাস হাতে মেয়েটি হিয়া মিত্র। তাহলে ওরা যখন কল থেকে জল খেতে যাচ্ছিল তখন হিয়া মিত্র ওদের জন্য 2টো প্লাস্টিকের গ্লাসে করে জল নিয়ে এসেছে। আপনারা জল চাইছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজে, ওর ব্যবহারের জন্য মাপ চাইছি। তাহলে কনি যে কথাটা বললো যে বড় লোকরা ঘৃণা করে গরিবদের, সে কথাটা কিন্তু সব দিক দিয়ে সর্বতভাবে সত্য নয়, সেটা সবসময় ঠিক নয়, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। কেননা দেখো, হিয়া মিত্র কিন্তু খুব বড় লোক বাড়ির মেয়ে। এটা আমরা আগেও দেখেছি যে যখন রবীন্দ্র সরোবরে তার মা বাবা গাড়ি নিয়ে যাচ্ছিল, পাড়ে গাড়ি নিয়ে ঘুরছিল ইত্যাদি, এবং সে বড় লোকদের ইংরেজি স্কুলে পড়ে, তো কিন্তু তাহলেও তার মধ্যে কিন্তু মনুষ্যত্ব বোধ রয়েছে, সে কিন্তু গরিবদের ঘেন্না করে না, যার জন্য ও কিন্তু নিজে তো জল এনেইছে, বরং তার
মানে শিক্ষিকা যেহেতু খারাপ আচরণ করেছে, তাদের জল পর্যন্ত দেয়নি, তাই জন্য শিক্ষিকার হয়ে হিয়া মিত্র তাদের কাছে ক্ষমা চাইছে। তা থেকে বোঝা যায় যে সে কিন্তু উগ্র স্বভাবের নয়। হিয়া জল দিয়ে তাদের সাহায্য করতে চেয়েছে, তা থেকে বোঝা যায় যে তার মানসিকতা কিন্তু সে ওই টিচারের মতো নয়, বা তার মানসিকতা অনেক উচ্চ প্রকৃতির, সে উগ্র স্বভাবেরও নয়। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরলো কনির সামনে। কনি তখন অদ্ভুত আচরণ করে বসলো। ধাঁ করে সে গ্লাসে আঘাত করলো হাত দিয়ে। গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে গিয়ে পড়লো। হতভম্ব শুধু হিয়াই নয় ক্ষিতিশও। তাহলে এই সময় কনি আবার একটা কাণ্ড করে বসলো, যে হিয়া যে জলের গ্লাসটা কনির দিকে এগিয়ে দিয়েছিল সেটাতেও ধাক্কা মারলো হাতে, এবং যার জন্য জলটা গিয়ে ঘাসের উপর পড়ে গেল, এবং যার জন্য হতভম্ব হিয়াও হতভম্ব হয়ে গেল, এবং ক্ষিতি সিংহ তার জন্য অবাক হয়ে গেল। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। কনি হন হন করে একাই এগিয়ে গেল। ক্ষিতি অপ্রতিভ হয়ে বলল, আমি মাপ চাইছি এবার তোমার কাছে। তাহলে এই রকম আচরণ করা কিন্তু কনির পক্ষে একদম উচিত হয়নি, এবং হিয়া তাকে চেনে না কনিকে, কিন্তু কনি কিন্তু হিয়াকে ভালো মতোই চিনত, যার জন্য সে তার মনের মধ্যে একটা আক্রোশ ছিল হিয়ার প্রতি, একটা রাগ ছিল যে যেহেতু তাকে হারিয়ে দিয়েছিল, সেই জন্য সে যখন মাইকে অ্যানাউন্স শুনছিল তখনও সে ঘুরে দাঁড়িয়েছিল, কারণ তার মধ্যে একটা মানে অভিমান ছিল, অপমান বোধ ছিল। যাই হোক, তা সেই জন্য সে ধাক্কা মারলো এবং এদিকে হন হন করে হেঁটে চলে গেল। তখন ক্ষিতি সিংহ কিন্তু নিজে বড় হলেও হিয়ার কাছে মাপ চাইলো তার জন্য। হিয়া ব্যথিত মুখে বলল, এই গ্লাসের জলটা তাহলে আপনি খান। নিশ্চয় নিশ্চয়। কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতিশ, কিন্তু সে কিছুই বলেনি। হিয়াই যে কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতিশ বুঝে গেছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে। শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে লুকিয়ে স্টপ ওয়াচে হিয়ার পুরো দমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতিশের মনে হয়েছে হিয়ার প্রতি কনির হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়া ঠিক হবে না, এটা বুকের মধ্যে পুষে রাখুক, ওটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। তাহলে সে ভেবেছিল যে এইরকম আচরণ করার জন্য কনিকে সে খুব বকবে ক্ষিতি সিংহ, কিন্তু সে কিছুই বলল না। কেন বলল না? তার কারণ হচ্ছে যে সে বুঝে গেছিল যে কনির প্রতিদ্বন্দ্বী হলো হিয়া মিত্র, এবং তার জন্য কনির মনে একটা আক্রোশ রয়েছে। তার সেই আক্রোশটা যেন ভোঁতা না হয়ে যায়, মানে অর্থাৎ তার মনের মধ্যে যে আগুনটা রয়েছে সেটা যেন চাপা পড়ে না যায়। আর ক্ষিতি সিংহ কিন্তু বুঝতে পেরেছিল যে কনি প্রতিদ্বন্দ্বী হলো হিয়া মিত্র, যার জন্য সে পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে সে ওইখানে গিয়েছিল, ওই বালিগঞ্জ সুইমিং ক্লাবে। সেখানে ওই হিয়া মিত্র টাইমিংটাকে সে দেখে এসেছিল, যে সে কত সময় কতটা সাঁতার কাটছে সেটা স্টপ ওয়াচে পুরো সাঁতারের সময় সে নিয়েছিল, এবং সে চেয়েছিল যাতে কনির মধ্যে যে আগুন রয়েছে সে আগুন যেন নিভে না যায়, তার ভেতরে যে হিংস্র আক্রোশ রয়েছে সেটা যেন ভোঁতা না হয়ে যায়। ক্ষিতিশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, হিয়া আমাকে তখন কি বলল জানিস? বলল, মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতিশ লক্ষ্য করলো কনি জল থেকে উঠতে দেরি করছে, অর্থাৎ মানে মেয়েটা আমার কাছে মার খেয়েছে মানে মেয়েটা আমার কাছে হেরে গেছে, তাই ও জ্বলে পুড়ে মরছে। কিন্তু সে কথাটা কিন্তু আদৌ হিয়া মিত্র বলেইনি, কিন্তু সেটা বানিয়ে বলেছে, একটু মিথ্যার আশ্রয় নিয়েছে ক্ষিতি সিংহ, কিন্তু সেই মিথ্যাটা কিন্তু কনির ভালোর জন্য নিয়েছে, একটা ভালো কাজের জন্য সেইটা করেছে। অর্থাৎ সে কাজটা করার কারণ হলো সে চেয়েছে যে ওর মনের মধ্যে, কনির মনের মধ্যে হিয়া মিত্রর সম্পর্কে যে একটা মানে
একটা রয়েছে রাগ, সেই রাগটা যেন উস্কে দেওয়ার জন্য এইটাই, এই যে কথাটা সেটা কোনির মনে কে আরো বেশি উত্তেজিত করে তুলবে। এবং যখন তারা প্রতিযোগিতার মধ্যে নামবে তখন এই যে আক্রোশটা সেটাই কিন্তু তাকে উত্তেজিত করে তুলবে এবং সেই যে রাগ সেটাই তাকে ভালো ফল করতে, অর্থাৎ কোনিকে ভালো ফল করতে সাহায্য করবে। এরপরে এই যে লাইনটা রয়েছে যে ক্ষিতীশ লক্ষ্য করলো যে কোনি জল থেকে উঠতে দেরি করছে। এই কথাটির তাৎপর্য হলো যে ক্ষিতীশ সিংহ কোনিকে আরো বেশি করে প্র্যাকটিস করানোর জন্য, আরো বেশি করে তাকে অভ্যাস করানোর জন্য, পরিশ্রম করানোর জন্য এবং সর্বোপরি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আরো তাকে জাগিয়ে তোলার জন্য তাকে এই কথাটা বলেছিল। এই মিথ্যা কথাটা এই কথাটা মিথ্যার আশ্রয় নিয়েছিল, কারণ সে চেয়েছিল যে কোনি যেন আরো বেশি করে প্র্যাকটিস করা শুরু করুক। এবং এই জন্য তারপরে যে একটা যে কৌশল নিয়েছিল ক্ষিতীশ সিংহ, সেই কৌশলটা কিন্তু সফল হয়েছিল এবং কৌশলটা খেটে গিয়েছিল, যার জন্য ওই কথাটা এমন ভাবে তার মনে গিয়ে আঘাত সৃষ্টি করেছিল কোনির মনে, এবং কোনি সেই জন্য এতটাই তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল যার জন্য কোনিকে আগে তাকে জোর করে করে সাঁতার প্র্যাকটিস করাতে হতো, কিন্তু এখন কোনি নিজে থেকেই সাঁতার প্র্যাকটিস করার তাগিদ অনুভব করতে শুরু করলো। এবং সেই জন্য সে যে অনেক বেশি নিজেই চাইতে লাগলো যে সেও একজন চ্যাম্পিয়ন যাতে হয়ে উঠতে পারে, সেই চাহিদাটা সে নিজের মনের মধ্যে যেহেতু উপলব্ধি করতে লাগলো, সেই জন্য তারই প্রমাণ হলো যে সে বেশি বেশি করে আর আরো বেশি সময় ধরে সে সাঁতার প্র্যাকটিস করা শুরু করলো এবং সেই জন্য সেই যে কৌশলটা নিয়েছিল সেটা কিন্তু সফল হয়েছিল। তাহলে এখানে শেষ হলো নবম পর্বের আলোচনা। তো তোমরা যদি কিছু বুঝতে না পারো, কিছু অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর পরবর্তী ভিডিওতে আমি এই পর্বেরই কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তোমরা সকলে খুব ভালো থেকো।